আচ্ছা, রাস্তার দুর্গা যারা রয়েছে, হ্যাঁ, ধরো তুমি তো এখানে অনেকটা জার্নি পথ মানে পেরিয়ে এসছো, কিন্তু আমার মতো মানুষরা বা আমাদের মতন যারা লেম্যানরা রয়েছে, কিছু করতে চাই এই পথ কুকুরদের জন্য, কিন্তু করে উঠতে পারি না। তো তাদের যদি একটা অ্যাক্সিডেন্টই হলো, হঠাৎ করে হচ্ছেই প্রতিনিয়ত, তো তাদের জন্য মানে কি মেডিসিন ইউজ করা হবে, ফার্স্ট এড যেমন আমরা মানুষের করি, তো তাদের জন্য ইনস্ট্যান্টলি আমরা কি রিলিফ দিতে পারি? দেখো, যদি কোনো বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে পেন ম্যানেজমেন্ট আগে সবচেয়ে বড় ব্যাপার। হুম। এবং যদি রক্তপাত হয়, রক্তটা বন্ধ করা, হুম। এই দুটো ফার্স্ট তোমার দরকার। এই দুটোর জন্য বাজারে বেশ কিছু ওষুধ আছে এবং কিছু ইনজেকশনস আছে। এবার যেটা সবচেয়ে বড় প্রশ্ন, ইনজেকশন দেওয়া বা ওষুধ, যেটা আমি কাজে নেমে দেখেছি যে রাত বিরেতে, ধরো অ্যাক্সিডেন্ট তো বলে কই হয় না, ধরো হুম। রাত্রিবেলায় বেশি বাচ্চাদের অ্যাক্সিডেন্টটা হয়। হুম। ধরো রাত 1টা, 2টো, 2:30 এরকম আমরা অনেক সময় খবর পাই, কিন্তু সেই সময় কোনো ভেট বা প্যারাভেট তোমার ফোন ধরবে না। তো এবার আমরা যারা রাস্তায় কাজ করি তারা করতে করতে আজকে এই জায়গাতে এসেছি, তো আমরা সেই পেন ম্যানেজমেন্টটুকু করে, সেইটুকু করে আমরা কোনো গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যাই। হুম। ওইটুকু আমরা করতে পারি। কিন্তু যে তুমি বলছো যারা লে ম্যান, তাদের জন্য আমার এখানে কিছু বলার নেই। কেন বলার নেই? কারণ তুমি যদি একটা প্যারাভেট ডাকো বা একটা ভেট কখনোই রাস্তাতে এসে বাচ্চা দেখবে না, তোমার কাছে প্যারাভেট আসবে। এবার এখানে খুব বড় প্রশ্ন যে আমাদের এখানে যারা প্যারাভেট আছে, আমি বাইরে যাব না, আমি কলকাতার প্যারাভেটদের এখানে কোনো স্বীকৃতিমূলক কোনো কোর্স নেই। তার মানে কি, আমি যেহেতু ওদেরকে ইনজেকশন করছি বা আমি ভ্যাকসিন দিতে পাচ্ছি, আমি যদি এখন গিয়ে তোমার কাছে গিয়ে বলি আমি ইনজেকশনটা দিয়ে দেবো, আমার 200 টাকা 500 টাকা লাগবে। আমি প্যারাভেট, ব্যাপারটা বুঝাতে পারলাম? কিন্তু প্যারাভেটের কোনো সার্টিফিকেট এখানে হয় না, অন্তত পক্ষে আমাদের কলকাতায় কারণ নেই। বাইরে কার কি আছে আমি সেটা তোমাকে বলতে পারবো না। তো এটা একটা বিশাল বড় ব্যবসা। এই এনজিওস, এই যতই নন প্রফিট অর্গানাইজেশন বলা হোক বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তুমি যাই বলো না কেন, একজন কেউ একটা এনজিও খুলে রেখেছে, সেখানে নিদেন পক্ষে 200খানা বাচ্চা। এবার তুমি আমাকে বলো সে কি করে করবে? তার পক্ষে কি সম্ভব? বা 500টা বাচ্চা আসছে তার কাছে, যখন আসছে একটা পাকাটা বাচ্চা আছে যাকে তোমাকে অপারেশন করতে হবে, যাকে মানে ধরো স্টিক লাগাতে হবে, এরকম কাজ তো আমরা করেছি। প্রতি মাসে তো আমাদের আসে না, আমি ধরো দুটো একটা এরকম করে করি। কিন্তু যারা এনজিও খুলে রাখে তাদের হয়তো প্রত্যেক দিন একটা করে বাচ্চা যাচ্ছে, সেখানে একটা ডাক্তার আনা, তাকে পে করা, সেই বাচ্চাটিকে সুস্থ করে তোলা, এবং যখন কোনো বাচ্চার কোমর বা পা পড়ে যায় তাকে কিভাবে রাখতে হয়, একটা মানুষের মতোই তো, সে তো উঠে হিসুপটিটা করতে পারে না, তাকে সেভাবেই তোমাকে রাখতে হবে। তাকে দাঁড় করাবার জন্য, তাকে ব্যালেন্স আনাবার জন্য সেভাবে তোমাকে পরিশ্রম করতে হবে। এবার আমি তোমাকে বলি, সব এনজিও কি একরকম? হয়তো না, হয়তো, আমি হয়তো কথাটা বললাম, হয়তো না। কিছু কিছু এনজিও আছে যারা হয়তো 80-20-তে কাজ করে, মানে কি 80% ওদের লাগালো, 25% নিজের পকেটায় নাও। এবার কিছু কিছু আছে ঠিক উল্টোটা, যেমন 80% নিজেরাই রাখলো, 20% ওদের লাগালো। এবার তোমাকে কিছু কিছু এনজিও আছে তোমাকে ভেতরে ঢুকে বাচ্চার কি ট্রিটমেন্ট হচ্ছে তোমাকে জানাবে না, ঢুকতেও দেবে না। কিছু কিছু এনজিও আছে বা কিছু কিছু শেল্টার আছে, তোমাকে বলবে 5টা থেকে 6টায় আপনি আসুন, বা আপনি আমাকে ফোন করে আসবেন, ফোন ছাড়া কিন্তু আপনি আসবেন না, তোমাকে এটা বলে দেবে। তার মানে আগে থেকে জানা রাখবে, তুমি আসবে, তোমার বাচ্চাকে সেরকম একটা সেফ ঘরে নিয়ে যাবে, সেরকম ভালো করে রেখে দেবে। এটা হচ্ছে ডার্ক সাইডস অফ এনজিও, যারা আমরা এত বছর ধরে রাস্তায় কাজ করি আমরা জানি। যার জন্য আমার কোনো বাচ্চা, এটা আমি আমাকে পার্সোনালি বলছি, সবাই এটা হয় না, আমি আমার বাচ্চাদের কোনোদিনও কোনো শেল্টার বা এনজিওতে তুলি না। যা হয় স্পট ট্রিটমেন্ট, তাতে বাচ্চা মারা গেলে ঠিক আছে, আমার চোখের সামনে হলো, আমার বাচ্চা আমার চোখের সামনে হলো। কিন্তু সবাই তো সেটা করতে পারে না, এটা তো দোষ দিয়ে লাভ নেই। যেমন যে কোনো নেতা, পলিটিশিয়ানস বলছি বা এমএলএ বলছি, তারা কিন্তু যে কোনো হাসপাতালে চলে যাচ্ছে, গিয়ে বলছে বাবা এখানে এত নোংরা কেন, এখানে বেড়াল কুকুর ঘুরছে কেন, এখানে এটা পড়ে আছে কেন, মানুষটা কষ্ট পাচ্ছে। সেরকম কোনো এনজিওতে কেউ যায় না, এরা কিন্তু গভর্নমেন্টের থেকেও টাকা পায়। একটা এনজিও যখন হয়, গভর্নমেন্টের থেকেও কিন্তু খানিকটা এরা কিন্তু অংশ পায়, কিন্তু কেউ গিয়ে দেখে না। এবার এসো কেএমসিতে, কেএমসিটা একদম টোটাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেখানে বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় যে অপারেশন করাবে। কেএমসির ভেতরে তোমাকে ঢুকতে দেবে না, ডাক্তার একটাই ডাক্তার, আমি তোমাকে এটা একদম ফ্যাক্ট, আমরা কাজ করি আমরা জানি, একটাই ডাক্তার। প্যারাভেট হয়তো দুটো, যিনি প্যারাভেট তিনি ডগ ক্যাচার, তিনি সব করেন, তিনি পরিষ্কার করছেন,
মানে সেরকম 2টো বা 3টে আছে। এই যে 2জন 3জন তারা কিন্তু গভর্নমেন্ট স্যালারি নয়, তারা গভর্নমেন্টের থেকে স্যালারি পায় না, পাচ্ছে কি ওই ডাক্তারটা। এবার ওই 3জন কোথা থেকে পাচ্ছে, এবার একটা কোশ্চেন মার্ক। যখন ধরো কোনো এমপি বা এমএলএ, বা আমি এমপি এমএলএ গেলাম না, আমি একদম মানে তৃণমূল স্তরে এলাম, কোনো কাউন্সিলর, তুমি একজন কাউন্সিলরের খুব ভালো বন্ধু, তো কাউন্সিলরের মনে হচ্ছে আমার 4টে কুকুরের আওয়াজে ঘুম হচ্ছে না, সেই কাউন্সিলরটি মানে সেই বন্ধুটির মনে হলো যে আমার 4টে কুকুরের আওয়াজ, রোজ কুকুরের চিৎকার শুনছে, আমার ঘুম হচ্ছে না, আমি সারাদিন জনসেবা করে আসি, তারপর আমার ঘুম দরকার। সে কাউন্সিলরকে ফোন করে বলল, ভাই বা বোন, আমার পাড়ায় কিন্তু বেশ কিছু কুকুর আছে, আমার ঘুম হচ্ছে না, রোজ রাতে চিৎকার করে, কেন করে জানি না, তলিয়ে দাও। এবার কাউন্সিলরটিও ফোন করলো কেএমসিতে, ভাই এই নম্বর ওয়ার্ড থেকে এখান থেকে 4টে কুকুরকে তুলতে হবে, এর বাড়ির সামনে থেকে। রিলোকেশন কিন্তু অপরাধ, ওটা ওর বার্থ রাইট। তুমি স্টেরিলাইজেশন করাওনি, সেটা তোমার প্রবলেম। কুকুর বেড়ে যাচ্ছে, এটা তোমার প্রবলেম, এটা নয়তো ফিডারদের প্রবলেম, নয়তো কেয়ার গিভারদের প্রবলেম। আমি উচ্চ স্তরে যেতে গেলে বলবো এটা কাউন্সিলরের প্রবলেম, এটা এমপিএমএল এর প্রবলেম, এটা কুকুরের প্রবলেম না। কুকুর আমাদের মতো পিলস ইউজ করতে পারে না বা কন্ডোম ইউজ করতে পারে না, ওরা এটা জানে না। ওরা জানে না, একটা মেয়ে কুকুর জানে না যে আমি 1-2টো গুলি খেলে আমার কিন্তু কিছু হবে না, আমি কিন্তু প্রেগনেন্ট। ওরাও কিন্তু সাদে প্রেগনেন্ট হতে চায় না, ওরা একবার যখন বছরে 2বার ওদের পিরিয়ডস হয় এবং 2বার মেটিং এর জন্য বাচ্চা হয়। একটি কুকুর 8 মাসের পরের থেকে, মানে মেয়ে কুকুর 8 মাসের পর থেকে তার পিরিয়ড শুরু হয়, তার মানে ভাবো তারা 8 মাস বা 1 বছর পর থেকে মা হওয়ার ক্ষমতা রাখে। একটি কুকুর 10 বছর ধরে বাচ্চে, সে ওই 10 বছরে 1 বছরের পর থেকে বছরে 2বার করে হলো কটা বাচ্চা দিচ্ছে, প্রত্যেকবার 8টা-9টা বাচ্চা হচ্ছে, এবং মায়ের সামনে তাদেরকে কেউ গরম জল দিয়ে মারছে, কেউ চাকার তলায় এসে মারছে, এবং মেয়েরা খুব শান্তি পাচ্ছে। মাটি কেউ মারছে, এবার মাটি অ্যাগ্রেসিভ হয়ে গেলে তখন আমাদের ধারণা হচ্ছে কেন কুকুর তাড়া করছে, কুকুরটি কেন কামড়াতে আসছে। তুমি খেতে না পেলে, যে কোনো মানুষ যদি খেতে না পায়, সে যদি ঠিকঠাক সামাজিক মানে কি বলবো প্রকল্পগুলোর সুবিধা না পায়, খেতে না পায়, জল না পায় বাড়ি থেকে, সেও কিন্তু চোর ছিনতাইবাজ হবে। একটি কুকুর গিয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে সে মা হয়েছে, সে বাপ, সে গর্ভবতী, আমরা গপ গপ করে গিলে যাচ্ছি, এই যাক হাট চল, জল দিয়ে যা। দোকানের মালিকটিও করছে, কারণ সে কুকুর থেকে না তাড়াতে পারলে তার 2টো লোক আসবে না, বুঝতে পারলাম। লোকগুলোও করছে, যারা খেতে আসছে মানুষগুলো তাই করছে, কেন দাঁড়িয়ে আছে। ওখানে যদি এটা ভিকিরি হতো, এক্ষুনি কিন্তু মানে তোমার অন হয়ে যেত ক্যামেরা। এখন যা হয়, এই যে সকালে উঠে আমি ব্রাশ করলাম, এই দেখুন আমি এই করতে যাচ্ছি, এই আজ আমি ইলিশ মাছ আনলাম, শুরু হয়ে যেত যে আমি আজকে এই বৃদ্ধ মানুষটিকে 1 প্লেট এই খাইয়েছি, যার দাম 60 টাকা, খুব পুণ্যের কাজ করেছি। কিন্তু কুকুরটিকে কিন্তু আমি তাড়িয়ে দিলাম। বোঝা গেল? এইটার জন্য নানা রকম প্রবলেম, নানা রকম জিনিস হয়, ওদের আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। তো এই যে প্রবলেমটা কুকুর বেড়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ আমি সবটাই সরকারি দায়িত্ব দেব না, কিছু কিছু ফিডার বা কিছু কিছু কেয়ার গিভারদেরও হয়তো কাজ। তুমি বলবে এটা কি সবার পক্ষে সম্ভব হয়? দেখো, যারা কুকুর ভালোবাসে তারা তো করায়, যারা পছন্দ করে না তাদেরও করানো উচিত। তুমি বলে কেন? তারা কুকুরের ডাক সহ্য করতে পারে না, তার বাড়ির সামনে হিসুপটি করছে সেটা সহ্য করতে পারে না, যদি কুকুর বেশি বেড়ে যাচ্ছে সহ্য করতে পারে না, তাহলে অন্তত এই দিকে এগো যাতে কুকুরটা কমে। এটা যেমন কেয়ার গিভারদের কাজ, গভর্নমেন্টের কাজ, সাথে সাথে কি আমাদের জনসাধারণ যারা, সাপোজ আমি কলকাতার কথাই যদি ধরি, তো নর্মাল পপুলেশনের, সাপোজ কলকাতা শহরের পপুলেশন কত? এইবার হ্যাঁ, এতে এসো কলকাতা, একদম কলকাতার যদি তুমি পপুলেশন দেখতে পারো প্রায় 11 কোটি। এখন কলকাতায় আমি বলছি তোমায়, কলকাতার মধ্যে বলছি, মানে একদম অ্যাপ্রক্সিমেট শুধু কলকাতাটা বলছি, মানে গ্রেটার কলকাতা। অদ্ভুত ভাবে কুকুরের সংখ্যা, পথ কুকুরের সংখ্যা 4 থেকে 5 লাখ। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো এই দুটোর রেশিওটা করে তুমি আমাকে বলো যে এত লোক, সেখানে লোকে কিন্তু তোমাকে বলবে বাবা কুকুর এত বেড়ে যাচ্ছে, কুকুর এত বেড়ে যাচ্ছে। মানুষ কটা আর কুকুর কটা? তুমি যদি 5টা বা 10টা ফ্যামিলি মিলেও একটা কুকুরের দায়িত্ব নাও, সেখানে 2,500-3 হাজার টাকা করে একটি কুকুরের তুমি স্টেরিলাইজ করিয়ে দাও সবাই মিলে, যৌথ উদ্যোগে, তাহলে তোমাকে গভর্নমেন্টকে দোষ দিতে হয় না, তোমায় কোনো এনজিওতে বাচ্চা তুলতে হয় না। আমরা ধরো বলছি এনজিওটা টাকা খাচ্ছে, কুকুর দেখিয়ে টাকা নিচ্ছে, এই জিনিসগুলো তো আসেই না, এনজিওই থাকে না।
এখানে আমি একটু ছোট্ট ইন্টারাপ্ট করছি তোমাকে। তোমাকে না কেউ কিছু বলতে চায়। আমাদের কাছে একটি ভয়েস ক্লিপ রয়েছে, আমরা শুনবো। ঠিক নিশ্চয়ই। আছে? আমার কাছে পায়েল বা সুমা একটা বিস্ময়। বিবাহ পূর্বের পায়েল মানে হলো সাজগোজ, মস্তি, বিনোদনের স্টাইল আইকন। বিয়ের পরের বেশ কিছু বছর আধুনিকতা, কেনাকাটা, ঘোরা ইত্যাদি। কিন্তু বিগত 1 দশকের বেশি সময় ধরে সবকিছু ছেড়ে দিয়ে অবলাদের প্রতি নিজেকে সমর্পণ, তাদের জন্য মার খাওয়া, এলিট জগতে একঘেয়ে হয়ে যাওয়া, পশু বিদ্বেষীদের সাথে বিন্দুমাত্র যোগাযোগ না রাখা আমাকে প্রতি মুহূর্তে অবাক করে। পায়েলের কাছে আমার প্রশ্ন, একা এত বড় লড়াই লড়তে লড়তে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন আবার নিজেকে প্রস্তুত করো কিভাবে? দেওয়ালে পিঠ ঠেকতে দেয় না অনেকে, তার মধ্যে যিনি প্রশ্ন করলেন উনি একজন। দেওয়ালে কখনো পিঠ ঠেকেনি, উনি আমার পিঠ ঠেকতে দেননি। যখন বিয়ে হয়েছিল তখন আমার মায়ের ওপর দারুণ রাগ ছিল, কারণ বিয়েটা একটা খবরের কাগজ দেখে হয়। আমি বেথুন কলেজে পড়তাম, সেই সময় বেশ কিছু মানে কি বলবো, মানে আমার খুব ভালো কিছু বন্ধু ছিল, যার মধ্যে একজন ইন্দ্রনীল মুখার্জি, এখন খুব বড় নামজাদা স্টাইল আইকন উনি। ও দ্বিতীয়ত, সেই সময় আমি দেখেছিলাম, মানে আমি তোমার একটা টাইমে সঞ্চিতা কুশারির কাছে আমি র্যাম্প ওয়াক শিখেছিলাম। আমি অনেক জায়গায় মানে আমি করেছি ওই সমস্ত, এই জীবনটা আমার দেখা। যখন মা বিয়ে দিয়ে দিল আমি তখন ভেবেছিলাম সবই শেষ হয়ে গেল। কলেজে পড়তাম, প্রেম করার সময় পেলাম না, প্রেম করতে পারলাম না, সব বন্ধুদের দেখি প্রেমিককে নিয়ে ঘুরছে, শেষে একটা স্কুল টিচার, এটা আমি ডিজার্ভ করতাম কি? মাকে বলেই বেরিয়েছিলাম ওই অষ্টমঙ্গলা, তারপরে মুখই দেখবো না, ওরা পড়াক, শ্বশুরবাড়ির থেকে না পড়াক, পড়বো না, না পড়ালে। কিন্তু যত দিন যা গেল আমি দেখলাম যে না, মা কিন্তু কোহিনূর হীরাটাই আমাকে বেছে দিয়েছে। খুব ভালো বন্ধু আমার, সবকিছু শেয়ার করতে পারি। মানে এই 24 ঘন্টা দিনের মধ্যে আমার মনে হয় 12 ঘন্টা আমরা বন্ধু, বা তার থেকেও বেশি, 15 থেকে 18 ঘন্টা। বাকি সময়টা আমার হাজবেন্ড, যে তুমি আছে, ওকে কি করে ইয়ে করতে হবে, টাকা পয়সারটা সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার, কারণ আমাদের প্রত্যেক মাসেই হিসেব নিয়ে বসতে হয় যে এই মাসে কিন্তু আর 22,000 টাকা বেঁচে আছে, এবার দিন কিন্তু আছে 10টা 15টা, এখনো কিন্তু আমার এই এই ক্ষেত্রে টাকা দেওয়া বাকি, আমার গাড়ির কিন্তু ইএমআই চলছে, তুমি কিন্তু এবার বুঝে, এবার যদি বাচ্চা হয় কিছু কি করবে, তাহলে কি তোমার কিছু বলার আছে? তাই জন্য আমি বলবো তাকে যে উনি না থাকলে তো সত্যি দেওয়ালে আমার পিঠ ঠেকে যেত। এক সময় আমি আমূল পরিবর্তন সত্যি নিজের মধ্যে, আমি কি ছিলাম কি হয়েছি, আগে মানুষ ছিলাম দেখতে, এখন মানবিক মানুষ হয়েছি আমি, এইটা আমার খুব গর্বের বিষয়। তার জন্যে যেমন শিলাজিৎ মজুমদার আমাকে হেল্প করেছেন, তেমন শুভদীপ ঘোষ ঠিক ততটাই আমাকে হেল্প করেছে, নাহলে আমি এই কাজটা অসম্ভব ব্যাপার ছিল, এই কাজগুলোতে পেরে ওঠা, এত বাচ্চা নিয়ে এত টাকা খরচা করে সম্ভব ছিল না। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ ভয়েস রয়েছে, একটু শোনো। পায়েলকে আমি কবে থেকে চিনি সেটা আমার মনে নেই, বহুদিন ধরে চিনি। আমার গান ভালোবাসে, আমার আমার দর্শন ভালোবাসে, আমাকে পছন্দ করে শুধু নয়, এবং মাঝে মধ্যেই আমাকে আবদার করে যাতে ও আমাকে খাওয়াতে পারে, এবং ও খাওয়াতে ভীষণ ভালোবাসে। খুব ইমোশনাল, নরম মনের একটা মেয়ে বলে আমার মনে হয়, এবং যেহেতু বেশি ইমোশনাল সেহেতু একটু কনফিউজডও বটে। ও আমার সঙ্গে দেখা হওয়া, আলাপ হওয়ার পর থেকে
আমার শো বা এটা সেটা সেগুলো তো যায়। অন্যান্য যে সমস্ত আমি যে কাজকর্মগুলো করি তার মধ্যেও ও থাকার চেষ্টা করে, নৌকার পাশে থাকে, যাতে নৌকা ঠিকঠাক হয়, চিন্তা করে এটা সেটা সেগুলো আছে। এর সাথে সাথে ও নাকি প্রচুর বেড়াল আর কুকুরদের সংখ্যা আমার মনে থাকে না, তাদের দায়িত্ব নিয়ে ফেলেছে নিজেই, নিজের সর্দারি করে, এবং তার জন্য সারাদিন ধরে ওটা নিয়েই ব্যস্ত থাকে। ওটাই ওর ব্যস্ততা, ওটাই ওর বিজনেস, মানে বিজিনেস আর কি। এবং সেই চিন্তাতে ওর চলে। আর এইটুকুই বলবো ওর সম্বন্ধে। ওর ভালো হোক আমি চাই। ও একটু কম ইমোশনাল হলে আরো ভালো কাজ করতে পারবে। আর পায়েলকে আমি একটা প্রশ্ন করতে পায়েলকে চাই, আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ও আমাকে যে মাঝে মধ্যেই তো এরকম করতে আর শুরু করে পায়েলকে যে আমি একটা প্রশ্ন করতে ওই চাই, আমি এই খাওয়াবো ওই খাওয়াবো, কবে খাওয়াবো কি করবো। সেটা হচ্ছে ওকে একটা ও আমাকে রেসিপি পাঠানো হয়েছে, আমাকে বলেছিল মাঝে যে মধ্যেই তো এরকম করতে আমার শুরু করে মতো যে একটা তুমি যে যা আমি বলো এই সেটা খাওয়াবো আমি ওই করে খাওয়াবো, কবে খাওয়াবো। খাওয়াবো, কি করব। তো ওকে একটা সেই রেসিপি পাঠানো হয়েছে, আমাকে রেসিপিটা আমি বলেছিল ওকে যে পাঠানো ও হয়েছে, আমার মনের মতো কিন্তু এখনো একটা পর্যন্ত তুমি যা আমাকে সেটা বলো সেটা আমি খাওয়ায়নি। করে কেন? খাওয়াবো। এই প্রশ্নটা ওর কাছ থেকে আমি জিজ্ঞাসা করতে চাই। সেই রেসিপিটা আমি অল দ্য ওকে বেস্ট, পাঠানো হয়েছে, একটু কিন্তু এখনো এনজয় করো, পর্যন্ত আমাকে সেটা ভালো খাওয়ায়নি। থাকো, কেন? হাসো, এই প্রশ্নটা ওর কাছ থেকে আমি আর জিজ্ঞাসা করতে চাই। যেরকম আছে সেরকম থাকো। অল দ্য বেস্ট, টাট্টু, এনজয় করো, ও ভালো থাকুক, হাসুক, আর যেরকম আছে সেরকম থাকুক। আমি যে নিজেকে কি বলবো, আমি যে কত বড় সৌভাগ্য নিয়ে এসেছি পৃথিবীতে। আমি ঈশ্বর তো মানি না, কাকে ধন্যবাদ দেবো বুঝতে পারি না, ঠিক কাকে কাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। তোমার নিজের কাজেই তুমি অন্নপূর্ণা। এটা আনএক্সপেক্টেড ছিল। উনি তো না তুমি থাকলে এই না যে সত্যি রেসিপিটা, আমি জানি না উনি কি সেটা রেসিপি কবে পাঠিয়েছে। খাওয়াচ্ছ? আমরাও আসবো, কিন্তু প্রত্যেকে নিশ্চয়ই। আসবো আমি নিজে, যারা শোনো আসবে। আমি নিজে তো মাছ মাংস ডিম খাই না, কিন্তু আচ্ছা, আমি রান্না করতে দারুণ ভালোবাসি অদ্ভুত ভাবে। আমি কিন্তু বাড়ির জন্য রান্না করি না, আর আচ্ছা। আমাদের বাড়িতে তো কেউ মাছ মাংস ডিম খায় না, হুম, আমার মা খান। হুম, হুম, হুম। তো এটাই আশা থাকলো যে নিশ্চয়ই। আমরাও ওই রেসিপিতে শামিল হব, একদম। মানে বাই শেফ পায়েল। আচ্ছা, চলো, আজ এখন রয়েছে আমাদের একটি ইন্টারেস্টিং র্যাপিড ফায়ার রাউন্ড। ঠিক আছে, কিছু প্রশ্ন রয়েছে, তুমি সেটার পটাপট উত্তরটা আমরা চাইবো। তো পায়েল, চলো র্যাপিড ফায়ার রাউন্ডে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, কোনো কুকুর যদি কথা বলতে পারতো, তোমার সঙ্গে কি বলে কথা বলতো বলে তোমার মনে হয়? মা। জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটা ছিল? দুর্গাকে হারানো। কোনো কুকুরকে হারিয়ে কেঁদেছো কি? বিশাল। একটা জিনিস যা মানুষ রাস্তার কুকুরদের জন্য আজ থেকেই করতে পারে। অন্তত জল দিতে পয়সা লাগে না। নিজের জন্য শেষ শেষ কবে কিছু কিনেছিলে তুমি? মনে পড়ে না। যদি সরকার বা সমাজ তোমার একটা সত্যি করে কথা শুনতো, কি বলতে তুমি? স্টেরিলাইজেশন। তোমার কাছে পরিবার বলতে কি? বৃহত্তর পরিবার, মানে অবশ্যই আমার ফ্যামিলি, তারপরেও বাচ্চারা। আমি আবার রিপিট করছি কোয়েশ্চেনটা, তোমার কাছে পরিবার বলতে কি? শিলাজিৎ দাকে একটা লাইন বলতে হলে তুমি কি বলবে? এই রে, এইটা একটা লাইন তো নেই, একটা লাইনে হয় না, একটা লাইন। একটা লাইনে হয় না, আমি কিছু বলতেই পারবো না। আমি কখনো ওনার সামনে গিয়ে কিছু বলতে আজও পর্যন্ত, মানে আজকে ধরো 15 সাল থেকে দেখো কত বছর হলো, 11 বছর প্রায়, তো 11 বছরেই কিছু বলতে পারিনি, চোখের দিকে তাকাতেও পারিনি, সেভাবে বলতে পারিনি। শুধু জিজ্ঞেস করি কি খাও বলো, একটু করে খাওয়াই তোমায়। সেটাই আমরা একটা লাইন ধরলাম। তোমার স্বামীর জন্য একটা লাইন। ভালো বন্ধু। যদি পরের জন্ম বলতে সত্যি কিছু থাকে, আবারও কি এই জীবনটাই বেছে না, নেবে? মানুষ না, প্লিজ। একদম মানুষ না? ভালো মন্দ কোন রূপেই মানুষ না। মানুষ তোমাকে ভুল বোঝে না ভয় পায়?
দারুণভাবে ভুল বোঝে। এই লড়াইয়ের পর এখনো কি তোমাকে কি অ্যাকচুয়ালি কি চালিয়ে নিয়ে যাচ্ছে এখনো? ওই যে বললাম কিছু কিছু মানে মানুষ, তারাও মানুষ অবশ্যই, কিছু মানবিক মানুষ। কিছু মানবিক একদম। মানুষ। তো পায়েল, এই সাথেই আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা শেষ হচ্ছে। এখন একটা যেটা প্রশ্ন না করলেই না হয়, তুমি ডগ ইউথনেশিয়া সম্পর্কে কি হ্যাঁ, বলতে চাও? ওটা কালকেই কি একটা বলবে? আইন পাস হয়েছে দেখলাম, হুম, যে যে কোনো পাবলিক প্লেস থেকে কুকুরদের তোলা হবে। হুম, তো এবার আমার কথা হচ্ছে, যতটা আমি জানি, প্রথমত কুকুর গৃহপালিত পশু, এবং দ্বিতীয়ত সবাই বলে ওরা নাকি মানুষের খুব ভালো বন্ধু। তো পাবলিক প্লেস থেকে মানে ধরো কোনো সরকারি দপ্তর, স্কুল, কলেজ, হ্যাঁ, আমি এটা মানলাম যে হয়তো হাইজিনির কারণে হাসপাতাল থেকে ভেতরে যারা যায়, প্রেমিসেসে থাকুক, চত্বরে থাকুক, কিন্তু হাসপাতালে, এটা আমি মানি। হ্যাঁ, কারণ আফটার অল মানুষকে তো তোমাকে আগে দেখতে হবে। হুম। এখানেও আমার অনেক কথা আছে কেন দেখতে হবে, কিন্তু তবুও মানলাম হুম, মানুষের খাতিরে মানুষকেই আমাকে আগে দেখতে হবে। তো সেটা করা চলে, কিন্তু বাস স্ট্যান্ড থেকে উঠিয়ে নাও, ব্যাংক থেকে উঠিয়ে নাও, রাস্তা থেকে উঠিয়ে নাও, স্কুল থেকে উঠিয়ে নাও। একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে সে কি মানবিকতা শিখছে? যে কুকুর উঠিয়ে নাও, যাবে না। অনেকের দেখেছি মা বাবা নিয়ে যায়, ওরে বাবা কুকুর দিকে আছে, তুমি এদিকে চলো। হুম। কেন? সখ্যতাটা, বন্ধুত্বটা হওয়াটা কি খুব অসুবিধের? একটা নেতা ভোট পাওয়ার জন্য ফট করে লোকের সামনে বসে, তার বাড়িতে বসে, মানে বিশেষ করে গরিব মানুষের বাড়িতে বসে ডাল রান্না করে দিচ্ছে, মাছ ভেজে দিচ্ছে, তার বাড়িতে বসে পড়ছে, পারলে বাসন মেজে দিচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে মনে হয় না যে তখন কুকুরদের গায়ে হাত দেওয়া, তারা ওরা খুব নোংরা। কিন্তু আমি অনেক নেতা মন্ত্রীকে দেখেছি ঠিক 5 বছর পর পর গিয়ে লোকের বাড়িতে থেবড়ে বসে পড়ছে, পারলে বাসন মেজে দেয়, তখন তাদের নোংরার মনে হয় না। তখন ভোট ব্যাংক দরকার। মুশকিলটা হচ্ছে এখানেই। সহাবস্থান সবসময় দরকার, সেটা পশু পাখি, গাছপালা, সবটা নিয়ে মানুষ একা বাঁচতে পারে না। হুম। আর ইউথেনেশিয়া নিয়ে তুমি যেটা জিজ্ঞেস করলে, তুমি যে ঠিকই ওরা বলেছো, বলেছে তুমি একদম যে ঠিক কথা গভর্নমেন্ট থেকে বলেছো। দেখলাম, মানে গভর্নমেন্ট থেকে বলবো না, ওটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে রেবিশ হলে ইউথেনেশিয়ার প্রয়োজন। এটা আমি মানি, কারণ ওটা ফ্যাটাল। হুম, যে তুমি আনছো ইউথেনেশিয়া তুমি করো, কিন্তু বলেছে যে অ্যাগ্রেসিভ ডগদের। এবার তুমি অ্যাগ্রেসিভ ডগ তুমি কোট আনকোট তুমি ডেফিনিশন কি করে দেবে? একটা কুকুর যদি কারো কোনো গাড়ির পেছনে দৌড়ে থাকে, তুমি অ্যাগ্রেসিভ বলবে? ধরো কেউ রাস্তায় কোনো অচেনা লোক দেখে চেল্লাচ্ছে, তুমি তাকে অ্যাগ্রেসিভ বলবে? তাহলে বলবো তো। এই ডেফিনেশনটা তুমি কি করে দেবে? ওই যে তুমি নিজেই বললে যে আমরা তো মানে নেতা মন্ত্রীরা বিফোর ইলেকশন এসে সব করছে আমাদের বাড়িতে, হ্যাঁ, বাট কুকুর তো ভোট দিতে পারে না। ওটাই মুশকিল। এবার ওই জায়গাটাতে আমার একটু আপত্তি আছে ইউথেনেশিয়া নিয়ে। তাহলে তো এখন সমাজের প্রত্যেকটা, এখন তো আমি জানি যতটা অনেক বড় বড় দলে, আমি কোনো রাজনৈতিক রঙের নাম নেব না, বড় বড় রেপিস্টরা বসে আছে, বড় বড় ঘুষখোররা বসে আছে, তারা লিড করছে ওপরে গিয়ে, যাদের আমরা দেখেছি ঘুষ নিতে এককালে দেখেছি। তো তাদের কি করে ইউথেনাইজ, তাদের ইউথেনাইজ করা উচিত নয় কি বলে মনে হয় না? একদম উচিত। কিছু কিছু রেপিস্টকে দেখছি গলায় মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। কেন ভাই? কেউ কেউ দেখছি আবার ভেঙে উড়িয়ে দিচ্ছে যাতে রেপিস্ট ধরা না পড়ে। কেন ভাই? কিসের জন্য ভাই? তাহলে সেখানে কেন হচ্ছে না এই সমস্ত? আপনার খুব ভালো মনে হচ্ছে যে কুকুরটা চিৎকার করছে তাকে ইউথেনাইজ করা যায়। তোমাকে এই প্রসঙ্গেই আমি জিজ্ঞেস করতে চাই যে এখন তো পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়েছে, হুম হুম। তো এই নতুন সরকার পরিবর্তনের জন্য তাদের কি করা উচিত? আমার মনে হয় যে এক্সপেক্ট করব, যখন 15 বছরের একটা বিরাট অপশাসনের পরে যখন এসছে, সে যে দলই আসুক না কেন, আমার মনে হয় কালার চেঞ্জ মানে জার্সি চেঞ্জ, খেলোয়াড় একই আছে, কিন্তু আমার তবুও আমি বলবো, তবুও এটা আমার কাছে মানবিকতার আবেদন আমি রাখবো, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন শুভেন্দু অধিকারী, এবং যিনি এখন পশু কল্যাণ দপ্তরে আছেন যত আমার দিলীপ বাবু, আমি এইটা আবেদন রাখবো যে আপনারা স্টেরিলাইজেশনের জায়গাটা একটু দেখুন। বা খুব ক্রুয়েলটি যেখানে হচ্ছে, ধরুন একটা আমাদের, ধরো আমাদের কাছে তো আসছে, আমাদের বিএলসা রোড একটা কুকুরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যা জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই ভিডিওটা হয়েছে, কিন্তু কে জ্বালিয়েছে সেই ভিডিওটা করেনি, বা জানলেও আমাদের বলবে না। তো এই যে ক্রুয়েলটি গুলো যে আছে, এগুলো থানায় একটু অন্তত জানাক, যে ক্রুয়েলটি হলে আমাদের যে লস গুলো লাগে, ওদেরও তো ল আছে, যেন থানা একটু দেখে। আমরা যদি যখন যাচ্ছি, রাস্তার কুকুরকে কেউ অ্যাসিড অ্যাটাক করছে, কেউ রেপ করছে, কেউ জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছে, থানা আমাদের যেন এইভাবে না ফিরিয়ে দেয়। অন্তত থানায় এগুলোকে একটু বলা উচিত যে ওদেরও প্রাণ আছে, একটু দেখো। আমার গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ থাকবে যে আপনারা ঠিক আছে ফিডিং জোন করে দিন, কোনো আপত্তি নেই, কিন্তু স্টেরিলাইজেশনটাই মানে এটা চলা উচিত।
এটা চলা উচিত। যদি কেএমসি করে আমাদের কোনো আপত্তি নেই, কেএমসির ভেতরে যদি ভালো ডাক্তার থাকে, যদি একটা মানে ওয়ার্ডের মানুষের জন্য এত কিছু হতে পারে, তাহলে ওদের জন্য ওয়াই নট যে ডাক্তার আরো হবে, ভেটেরিনারি সার্জন আরো আসবেন। উচিত তো যে আমার কেএমসিতে যেখানে একটা ডাক্তার আছে, 250টা ওখানে কেজ আছে, পার ডে ওরা 250টা করে কুকুর তুলতে পারে, তাই তো? তো একটা ডাক্তারের পক্ষে কি সম্ভব যে 250টা কুকুরকে সে দেখবে? সেখানে মরে যাচ্ছে, তারা কোথায় নিয়ে ফেলছে জানা নেই, সেটা কি ভাগার কাণ্ডে এসে এসে আমাদের পেটেই যাচ্ছে কিনা জানি না, হুম, আমরা কেউ কিচ্ছু জানি না, আমাদের ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে। মৃত কুকুরগুলো কোথায় যাচ্ছে? কারণ আমি এটা মানবই না, গভর্নমেন্টের কাছে এতদিন ধরে লোক ছিল যারা পার ডে 2000 করে কুকুর কলকাতার বুকে মারা যাচ্ছে, তারা খুঁড়ে পুঁতবে। এত লোক নেই, এত নুনের টাকাও নেই, যতটা আমি জানি চুনের টাকাও নেই। যে সরকার বারবার বলছে আমাদের ভাতা দেওয়ার টাকা আছে, গভর্নমেন্টের দিয়ে দেওয়ার টাকা নেই, এটার টাকা নেই, ওটার টাকা নেই, টাকাই ওদের নেই, তারা আমি মানবো যে একটি কুকুর মারা গেলে তাকে নুন চুন সহযোগে পোতা হচ্ছে, তাহলে কুকুরগুলো কোথায় যাচ্ছে? কোথায় প্রথম প্রশ্ন তো এইখানে। হুম। তাহলে গভর্নমেন্টের একটা সবচেয়ে বড় উচিত একটা ক্রিমেশন গ্রাউন্ড তৈরি করা, একটা যদিও দক্ষিণ দমদমে বা উত্তর দমদমে আছে আমি জানি না ওটা, এরকম প্রত্যেক জায়গায় করা, যাতে কুকুরদের পোড়ানো যায় আমাদের মানুষের মতোই, সোজা হিসেব। তাদেরকে আমরা অন্তত স্বচ্ছ থাকি, হুম। কারণ কুকুর কিসে মরে আমরা জানি না, র্যাবিসে তো আক্রান্ত হয়ে মরে, কেউ ডিসেম্বরে মারা যাচ্ছে, সেই কুকুরগুলো আমরা খাচ্ছি কিনা আমি জানি না, তারপরে আমাদের কি হচ্ছে সেটাও আমার জানা নেই। আচ্ছা পায়েল, আমরা তো তোমার সত্যি জার্নিটা, অসাধারণ জার্নিটা শুনলাম। কুকুর নিয়েই তোমার মানে খুব বেশি মানে প্রতিটা স্টেপে আমরা তোমার এই জার্নিটা, অসাধারণ জার্নিটা, তোমার ডেডিকেশনটা দেখলাম। কিন্তু আমি জানতে চাই এখানে যে পায়েল কি শুধুই কুকুর প্রেমী? না 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 না, পায়েল পশু পশু প্রেমী, আমি ডগ লাভার নই, আমরা কেউ মাছ মাংস ডিম খাই না, এবং অদ্ভুত ভাবে আমি কিন্তু অনেক কিছু রেস্কিউ করেছি, করে যদিও সেটা বন দপ্তরে পাঠিয়ে দিয়েছি, মানে এমন কিছু জিনিস তো আমি বাড়িতে রেখে আমি তো ট্রিটমেন্ট করতে পারবো না। হ্যাঁ, খুব বড় জোর মানে কোনো গরুর যদি কোনো উন্ড হয় সেইটুকু আমি করতে পারবো, কিন্তু তার বাইরে আমি কিছু করতে পারবো না। মানে এগুলো বড় বড় ডাক্তার, ছাগল গরু বা অন্য কিছু, আমি ভামবেড়াল পেয়েছি, অনেক কিছু পেয়েছি যেগুলো রেস্কিউ করেছি, সেগুলোকে আমাকে পাঠিয়ে দিতে হচ্ছে বন দপ্তরে, কারণ সেটা আমি পারি না। বাজ পেয়েছি, তো ওগুলো আমাকে পাঠিয়ে দিতে হচ্ছে। কিন্তু কুকুর আর বেড়ালটা যেহেতু আমাদের ধারের কাছে অনেক ঘোরে, আমি আমার মেয়ে কাক পায়রা আমরা সেটা নিয়ে গিয়েও ট্রিটমেন্ট করেও মানে সুস্থ করেও ছেড়ে দিয়েছি, বাড়ির থেকে রেখে কেজে রেখে তাদের সুস্থ করে ভালো করে সেটাও ছেড়ে দিয়েছি। সুতরাং আমি ওই ট্যাগটা নিই না যে আমি কুকুর প্রেমী। আমি একদম, আমার খারাপ লাগে, যদি আমাদের অনেক সময় আমার হাতে অনেক মশা মারা যায়, চলতে গিয়ে শামুক মারা যায়, কিন্তু কি বলবো, অন্যায় তো আমরা করি তো না। তো পায়েল, তুমি আজকে একটা অসাধারণ জার্নি, অসাধারণ এপিসোড আমাদেরকে গিফট দিলে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আবার দেখা হবে আরেকদিন। হ্যাঁ, এখন তোমার জন্য একটা গিফট রয়েছে। আমি যেহেতু পায়েল আসাম থেকে বিলং করি, মানে অন বিহাফ অফ এন্টায়ার পপুলেশন অফ Thank আসাম, you. আমি তোমাকে এই গামছাটা দিয়ে বরণ করে নিলাম। এটা আমাদের ট্র্যাডিশনাল হেরিটেজ। তাছাড়াও অন বিহাফ অফ ইনার ফ্রেম স্টোরিজ তোমার জন্য আরেকটা খুব সুন্দর সারপ্রাইজ গিফট রয়েছে। অন বিহাফ অফ দ্য টিম আমি তোমাকে এটা দিচ্ছি। ওহ, This is for লাভলি, you. দারুণ হয়েছে, দারুণ, থ্যাংক ইউ, ভালো লেগেছে তোমার? দারুণ দারুণ।